আচ্ছা, in our last class খুব একটা ওভারভিউ হলো যে ন্যানোমেটেরিয়ালস ব্যাপারটা কি, কত রকমের হয়, 1D 2D এটসেট্রা, এবং কোন এফেক্টগুলো ইম্পর্টেন্ট হয় এবং লেন্থ স্কেলটা কোন লেন্থ স্কেলে গেলে মানে একটা মেটেরিয়ালকে ন্যানোমেটেরিয়াল বলা যাবে। এবং এটাও আমরা দেখলাম যে 3 ডাইমেনশনাল ন্যানোমেটেরিয়ালও হয়, নট অনলি 0, 1 এবং 2। ন্যানোমেটেরিয়াল মানে ন্যানো পার্টিকেল দিয়ে 3 ডাইমেনশনাল স্ট্রাকচারও তৈরি করা সম্ভব। ওকে, তো নেক্সট হচ্ছে এবার আরো কিছু এরকম ন্যানোমেটেরিয়ালের অ্যাসপেক্ট যেগুলো আমরা মানে একটু জানবো ডিটেলে। মানে অনেক রকম আছে, যেমন ক্রিস্টালাইন প্রপার্টি অনুযায়ী ন্যানো পার্টিকেলকে শর্টে এনপি, ক্রিস্টালাইন প্রপার্টি অনুযায়ী 3টে ক্লিয়ার ক্যাটাগরিতে ভাগ করা যায়: সিঙ্গেল ক্রিস্টাল, পলিক্রিস্টাল এবং অ্যামরফাস। ঠিক আছে, তো এদের স্ট্রাকচারগুলো কিরকম ধরনের এবং এদের মধ্যে মেন সিমিলারিটি কি আর ডিসিমিলারিটি কি? এই হচ্ছে ক্রিস্টালাইন। ক্রিস্টালাইনে অর্ডারটা লং রেঞ্জ থাকবে, পলিক্রিস্টালাইনে অর্ডারটা শর্ট রেঞ্জ থাকবে, অ্যামরফাসে আরো শর্ট রেঞ্জ থাকবে। যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে এই যে নিয়ারেস্ট নেইবারের সঙ্গে যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এইটা কিন্তু ফিক্সড, কেননা আফটার অল মেটেরিয়ালটা ফিক্সড। ওকে, কিন্তু ক্রিস্টালাইন নাকি ইনফিনিটিতে গিয়েও এই অর্ডারটা মেনটেন থাকবে, পলিক্রিস্টালাইনে খুব বেশি দূর পর্যন্ত মেনটেন থাকবে না, অ্যামরফাসের সিচুয়েশনটা আরো খারাপ। এটার ছবিটা অবশ্য আমার করা হয়নি, বইতেই একটা ছবি আছে বোধহয়, না বইতে ছবি নেই, যাকে হোয়াট এভার। মানে এই যে পলিক্রিস্টালাইনের যে সিচুয়েশনটা এখন আছে সেটাই যদি এই গ্রেনগুলোই ছোট হতে হতে যদি একদম সাপোজ এরকম ছোট হয়ে যায় এই অর্ডারে, মানে ইউনিট সেলের অর্ডারে যদি ছোট হয়ে যায় গ্রেনগুলো, এদেরকে এক একটা গ্রেন বলে, মানে এইটা পুরোটা একটা গ্রেন। ঠিক আছে, এই পুরো জিনিসটা একটা গ্রেন। তো গ্রেন সাইজ যদি ইউনিট সেলের সঙ্গে একই অর্ডারে হয়ে যায় তখন অ্যাকচুয়ালি সেটাকে অ্যামরফাস বলে। তো অ্যামরফাস মানে এই নয় যে বন্ড লেংথ চেঞ্জ হয়ে যাবে বা অ্যাটমগুলো নিজের মতন ঘুরে বেড়াবে, বন্ড লেংথ ঠিকঠাকই থাকবে, খালি অর্ডারটা, এটা লং রেঞ্জ অর্ডার, লং রেঞ্জ, আর এখানে শর্ট রেঞ্জ, আর অ্যামরফাসে মানে এক্সট্রিমলি শর্ট রেঞ্জ। ঠিক আছে, এখন সিঙ্গেল ক্রিস্টাল তৈরি করার প্রসেসটা খুব মানে বুঝতেই পারছিস যে এমন ভাবে জিনিসটাকে তৈরি করতে হবে যাতে একদম অ্যাটমগুলো একেবারে খাপে খাপ একটা ছকে বাঁধা, সেই ছকটা কোনোভাবেই ডিস্টার্ব হবে না, এই রকম ভাবে বসানো থাকবে। যেমন মনে কর সিলিকনের সিঙ্গেল ক্রিস্টাল তৈরি করা হচ্ছে ফ্রম মোল্টেন সিলিকন। ওকে, তো একটা এরকম পাত্রের মধ্যে এরকম থাকবে মোল্টেন সিলিকন, তার মধ্যে আমি একটা স্টিক ডোবাবো যেটা একটা সিঙ্গেল ক্রিস্টাল। ঠিক আছে, এরকম একটা ছোট মতন একটা স্টিক ঢোকালাম, এই জিনিসটাকে অনেক সময় সিড বলা হয়, বীজ যেখান থেকে গাছ তৈরি হচ্ছে। নাও দিস ইজ সিঙ্গেল ক্রিস্টাল, তার মানে কি ওর স্ট্রাকচারটা অলরেডি এরকম হয়ে আছে। এবার এটাকে খুব কন্ট্রোলড ওয়েতে মানে সিডটাকে ওই মোল্টেন এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, তারপর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে বের করে আনা হবে। তো যখন এরকম একটা স্ট্রাকচার সলিড অবস্থায় আছে, সে যখন এরকম একই ওই মেটেরিয়ালেরই লিকুইডের মধ্যে ঢুকলো, তাহলে ও কি করবে, অ্যাটমগুলো এর অ্যাটমের সাথে বন্ড ফর্ম করবে।
ঠিক আছে, এবার আমি যদি খুব কন্ট্রোলড ওয়েতে কি বলবো, কন্ট্রোলড মুভমেন্ট, ঠিক আছে, ঘুরিয়ে ঘুরিয়েই করি বা ধীরে ধীরে উপরে তুলেও যদি করি, খুব কন্ট্রোলড ওয়েতে আমাকে এটা মুভ করাতে হবে, সেটা বুঝতেই পারছিস তার একটা নির্দিষ্ট রেট আছে ক্যালকুলেট করে, এবং সেটা যথেষ্ট স্লো হতে হবে অবশ্যই। ঝক করে তুলে নিলে তো সেই অর্ডারটা মেনটেন হবে না। কন্ট্রোলড ওয়েতে ধীরে ধীরে যদি সিটটাকে উপরে তোলা হয়, তাহলে এরকম একটা সিঙ্গেল ক্রিস্টালের একটা রড পাওয়া যাবে, যেটাকে এরকম এরকম করে চাকতি চাকতি মতো করে কেটে মানে আমরা যখন সিলিকন ল্যাবরেটরিতে ইউজ করি ফর রিসার্চ পারপাস, তখন এরকম চাকতি চাকতি ফর্মে সিলিকন পাওয়া যাবে। ঠিক আছে, এবং কোন সারফেসটা তুই চাইছিস, কারণ সিঙ্গেল ক্রিস্টালের ক্ষেত্রে ফ্যাসেটিং ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ ওটা তো একটা লং রেঞ্জ অর্ডার থাকে, ফলে বুঝতেই পারছিস যে আমি যদি এই ডিরেকশন বরাবর কাটি, তাহলে একটা নির্দিষ্ট ক্রিস্টালাইন ফেস ওপেন হচ্ছে, আবার আমি এটাকে এই ডিরেকশন বরাবর কাটতে পারি, তখন একটা অন্য একটা ক্রিস্টালাইন ফেস ওপেন হবে। যে কোনো আরবিট্রারি প্লেন বরাবর আমি কাটতে পারি, এবং সেইভাবে আমি বিভিন্ন ল্যাটিস প্লেনস পেতে পারি, 111 পেতে পারি, 110 পেতে পারি, এবং বিভিন্ন ধরনের প্লেনে যেহেতু অ্যাটমিক ডেন্সিটি আলাদা থাকবে, এই ধরনের ক্যালকুলেশন তো তোরা ক্রিস্টালোগ্রাফি পড়ার সময় করেছিস, যে একটা সিম্পল কিউবিক, সেটাকে 111 প্লেন বরাবর কাটা হলো, কাটার দরকার নেই, 111 প্লেনের অ্যাটমিক ডেন্সিটি তো করেছিস তোরা, প্লেনার ডেন্সিটি, ঠিক আছে। তো তোরা এটা দেখেছিস যে অ্যাটমিক ডেন্সিটি, প্লেনার অ্যাটমিক ডেন্সিটি, সেটা 111 প্লেনের ক্ষেত্রে একরকম হবে, অবভিয়াসলি 110 এর ক্ষেত্রে একরকম, 100 এর ক্ষেত্রে আরেক রকম, অর্থাৎ মিলার ইন্ডিসেস চেঞ্জ হয়ে গেলেই প্লেনার অ্যাটমিক ডেন্সিটিটা পাল্টে যাচ্ছে, রাইট। তো যেহেতু প্লেনার অ্যাটমিক ডেন্সিটি চেঞ্জ হয়ে যাবে, তাহলে অবভিয়াসলি মানে কুলাম্ব পোটেনশিয়াল প্রোফাইল যেটা হবে, বা অ্যাটমের ওয়েভ ফাংশনে যে ওভারল্যাপ ইলেকট্রনগুলোর, সেগুলো সবই আলাদা আলাদা হবে, ফলে সারফেস প্রপার্টিস উইল বি ডিফারেন্ট, সারফেস এনার্জেটিক্স সেটাও আলাদা হবে। 111 সারফেসের উপর যে ধরনের প্রপার্টি দেখা যাবে, 100 এর উপর তার থেকে আলাদা প্রপার্টি দেখা যাবে। সিলিকনের ক্ষেত্রে যেমন 111 সারফেসে 3-fold সিমেট্রি দেখা যায়, 110 সারফেসে 2-fold, আর 100 সারফেসে 4-fold। তাহলে জিওমেট্রি এবং সিমেট্রি যদি পাল্টে যায়, সমস্ত কিছুই পাল্টে যাবে, নেইবারিং অ্যাটম, তার ওয়েভ ফাংশনের ওভারল্যাপ, সারফেস এনার্জেটিক্স সমস্ত পাল্টে যাবে, এবং ফিজিক্সটাও পাল্টে যাবে। তাই কোন ফ্যাসেট গ্রো করছি এটা ইম্পর্টেন্ট, এবং ল্যাবরেটরিতে যখন কিনি আমরা, ধর তখন ম্যানুফ্যাকচারারের কাছ থেকে আমরা ওইটাই কিনি, মানে সিলিকন 111 কি বলতাম এটাকে, ওয়েফার, সিলিকন 100 ওয়েফার। এবং এক একজন হয়তো এক একটা জিনিস নিয়ে কাজ করে। আমি যেমন সিলিকন 100 উপরের 110 উপরের গ্রোথ নিয়েই পুরো পিএইচডিটা প্রায় করেছি অলমোস্ট, মানে এতটা ওয়াইডলি ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টি, এটা বোঝানোর জন্যই এটা বললাম, যে এতটাই ডিফারেন্ট যে একজন হয়তো সিলিকন 111 এর উপর পিএইচডি করলো, আরেকজন সিলিকন 100 এর উপর প্রপার্টি স্টাডি করে পিএইচডি করলো, এতটাই ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টি। তো ডিফারেন্ট ফেসেটের যে গ্রোথ, এটা অনেকভাবেই করা যায়। এমন হতে পারে যেই সিটটাকে আমি নিচে ঢুকাচ্ছি, তার নিচের ফেসটা হচ্ছে 111, তাহলে যে গ্রোথটা হবে সেটাকে আবার এই বরাবর কেটে দিলে 111 পাওয়া যাবে। তো যে সিট ঢোকাচ্ছে সেই সিটটাকেই নানান রকম ইউজ করে এটা করা যায়, বা যেটা করা যায় সেটা হচ্ছে এটাকে বলে ক্লিভিং অফ আ
সিঙ্গেল ক্রিস্টাল। ঠিক আছে, একটা ক্রিস্টাল আছে, সেটাকে ক্লিভ করলাম, সেখান থেকে ফেসেটস বের করলাম। ক্লিভ মানে ভাঙা, কোনো ফেস বরাবর ওটাকে ভাঙা, এবং যেই ফেসেটের এনার্জি সব থেকে কম, তাহলে নেচার সবসময়, যেমন সিলিকনের ক্ষেত্রে 111 এই ফেসেটের এনার্জিটা সব থেকে কম। তাই আমি যদি একটা সিলিকনের সিঙ্গেল ক্রিস্টালকে উপর থেকে ঢক করে ফেলে দিই, তাহলে এটা ইট উইল ব্রেক অ্যালং 111 সারফেস। ঠিক আছে, সো দিস ওয়াজ দ্য ইম্পর্টেন্স অফ ফেসেটস অ্যান্ড ক্লিভিং। আচ্ছা, এইবার পলিক্রিস্টালাইনে আসি। পলিক্রিস্টালাইন মানে মেটেরিয়ালের মধ্যে যে তোর মানে বিভিন্ন গ্রেনস থাকে, তো বিভিন্ন গ্রেনগুলো গায়ে গায়ে লেগে থাকে, লেগে তো পুরো পলিক্রিস্টালাইন ব্যাপারটা হলো। তো এই জিনিসটা ইজ কম্পারেবল টু দ্য সোপ বাবলস। ঠিক আছে, এক একটা গ্রেন এক একটা সোপ বাবলের মতো। এবার সোপ বাবলের ব্যাপারটা এইরকম, অনেকগুলো সোপ বাবল তারা একসঙ্গে একে অন্যের সঙ্গে হয়ে আছে, এরকম তো তোরা দেখেইছিস যখন চান করার সময় সোপ বাবল তৈরি হয়। যদি এটা দেখানো যায়, এটা একটা ক্যালকুলেশন আছে, এটা নিজে একবার চাইলে ট্রাই করতে পারিস, ইন্টারনেটেও অনেক হিন্ট পাবি। যদি ইফ অল দ্য soap bubbles are same in size, তাহলে they form a closely packed structure, যেরকমটা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ক্লোজলি প্যাকড স্ট্রাকচার, যদি সব সোপ বাবল সাইজের সেম হয় তাহলে ক্লোজ প্যাকিং হয়, এবং এই ক্লোজ প্যাকিং এ অ্যাডজেসেন্ট সোপ বাবলের সারফেসের মধ্যে the angle is exactly 120 degree. ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যে 120 ডিগ্রি হবে, এটা একটু প্রুভ করা যায় কিনা এটা একটু দেখিস, করলে বেশ মজা পাবে। এটা ম্যাথমেটিক্যাল একটা ব্যাপার। ওর সময় জানি না সারফেস টেনশন এগুলো রাখবে কিনা, সেটা অবশ্য বলতে পারছি না। একটু দেখিস, এটা মনে হয় পিওরলি ম্যাথমেটিক্স দিয়েই হবে। ঠিক আছে, অনেকগুলো সেম সাইজের স্পিয়ার একে অন্যের সঙ্গে ক্লোজলি প্যাকড একটা স্ট্রাকচার ফর্ম করবে, তাদের অ্যাডজেসেন্ট সারফেসের অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা যদি সেম সাইজের হয়। আর যদি ডিফারেন্ট সাইজের হয় তাহলে অবভিয়াসলি এটা 120 ডিগ্রি হবে না, ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে এটাই কি রিয়েলিস্টিক সিচুয়েশন, মানে এই জিনিসটাই অ্যাকচুয়ালি পলিক্রিস্টালাইনে সোপ বাবলের মতোই থাকে ব্যাপারটা, কিন্তু পলিক্রিস্টালাইনের রিয়েলিস্টিক পিকচার কিন্তু এইটা, যেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে গ্রেনগুলো একটা আরেকটার সঙ্গে একেবারেই সমান নয়। The grain sizes are unequal. Grains are unequal in size. তো মানে এবার ব্যাপারটা তো এরকম, মডেলটা এই যেটা সোপ বাবল মডেল, এবার যেমন অ্যাজ ইফ এটা একটা গ্রেন, আবার এটা একটা গ্রেন, এটা একটা গ্রেন, এরকম টাইপের। তো গ্রেন সাইজ রিয়েলিস্টিক সিচুয়েশন হচ্ছে এগুলো আনইকুয়াল। নাও দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই। কিভাবে কিছু বাবল বড় হয়ে যেতে পারে বা কিছু বাবল ছোট হয়ে যেতে পারে, মানে কিছু গ্রেন বড় হয় কিছু গ্রেন ছোট হয়, অর্থাৎ গ্রোথ অফ বাবলস, এটা কিভাবে সম্ভব? দ্য অ্যান্সার ইজ, এই যে বাবলের যে ইন্টারফেস গুলো, ঠিক আছে, এই ইন্টারফেস গুলো দে আর
high energy. Interface energy is very high. ঠিক আছে, তাহলে যত বেশি এরকম ইন্টারফেস থাকবে তত আর কি পুরো সিস্টেমের এনার্জি উইল গো আপ। এইবার দুটো সিচুয়েশন ভাবি। এক হচ্ছে many small bubbles, মানে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ সোপ মেটেরিয়াল আছে, সোপ ওয়াটার, সেই ফিক্সড অ্যামাউন্ট দিয়ে আমি অনেকগুলো স্মল বাবল তৈরি করতে পারি বা ফিউ লার্জ বাবলস তৈরি করতে পারি, তাই তো? এবার ফিউ লার্জ বাবলস মানে ইন্টারফেসের সংখ্যাটা কমে যাচ্ছে, সারফেস এরিয়া তো কমছেই, টোটাল সারফেস এরিয়া। এটা তো ন্যানোমেটেরিয়ালের একদম গোড়ার কথা, যে ন্যানোমেটেরিয়াল গুলো ইম্পর্টেন্ট, কেননা যত ন্যানোতে যাই তত সারফেস এরিয়া গুলো বাড়ে। এটা তো আগের দিন কিউব দিয়ে দেখিয়েছিলাম। তো ফিউ লার্জ বাবল মানে সারফেস এরিয়া কমছে এবং সঙ্গে ইন্টারফেসের সংখ্যাটাও কিন্তু কমছে, নাম্বার অফ ইন্টারফেসেস দুটোই, both of them are decreased, both of them reduced. Hence এইটা energetically more favorable. ওকে, সুতরাং ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে যে ইকুয়াল সাইজের অনেকগুলো বাবল আছে, কিন্তু তারা সাইজে বাড়াতে চাইবে, কারণ তাহলে ওদের সিস্টেম এনার্জিটা কমবে। দিস ইজ দ্য ন্যাচারাল টেন্ডেন্সি, এবং এর ফলেই কিছু কিছু বাবল সাইজে বেড়ে যায়। একই ঘটনা গ্রেনের ক্ষেত্রেও ঘটে, কিছু কিছু গ্রেন সাইজে বেড়ে যায়, তার ফলে অ্যাঙ্গেলটা এক্স্যাক্টলি 120 ডিগ্রি থাকে না, এটা তো স্বাভাবিক, কিন্তু 120-র আশেপাশেই, হয়তো প্লাস মাইনাস 10 ডিগ্রি, এই ধরনের হয়। ওকে, মানে ইন আ রিয়েল পলিক্রিস্টাল। ওকে, নাও একটা সিঙ্গেল ক্রিস্টালের মধ্যে মানে লং রেঞ্জ অর্ডার, সেটা ঠিকই অবশ্যই, কিন্তু ইন রিয়েলিটি পুরোটাই যে পারফেক্ট এমন নয়, মাঝে মাঝে ইমপারফেকশনস থাকে, ডিফেক্ট থাকে, যেমন ভেকেন্সি থাকে, কোনো একটা জায়গায় একটা অ্যাটম থাকার কথা ছিল কিন্তু সেটা নেই, দিস ইজ ভেকেন্সি। ডিসলোকেশন থাকে, মানে হচ্ছে এই এক, ধরা যাক এই লাইনটা, এই লাইন বরাবর নিচের যে পোর্শনটা আছে সেটা পুরো একটুখানি শিফট হয়ে এদিকে চলে এলো, পুরো জিনিসটা ডিসলোকেটেড হয়ে গেল। দিস ইজ কল্ড ডিসলোকেশন, মানে শিফটিং অ্যালং আ লাইন। এবার পলিক্রিস্টালের ক্ষেত্রে গ্রেন বাউন্ডারি গুলো ডিফেক্ট হিসেবে কাজ করে ইন পলিক্রিস্টাল, কারণ ন্যাচারালি ওখানে ওরা একটা বাধাপ্রাপ্ত হচ্ছে, ওদের কন্টিনিউইটিটা থাকছে না। সো গ্রেন বাউন্ডারিজ আর টু ডাইমেনশনাল ডিফেক্টস।
এরকম ভাবে ভাবা যেতে পারে আর কি, পলিক্রিস্টালকে সিঙ্গেল ক্রিস্টাল উইথ ডিফেক্ট, সেটা ভাবা যেতে, ঠিক আছে। নাও হোয়াট অ্যাবাউট দ্য band structure of single crystal? ব্যান্ড স্ট্রাকচার মানে বেসিক্যালি কি, এটা তোরা অল্প অল্প পড়েছিস ক্রনিক পেনি মডেল যখন পড়েছিস, তো এখন দেখবি ব্যান্ড স্ট্রাকচার দেখতে ঠিক কতটা খারাপ হয়। ক্রনিক পেনির সময় বলেছিলাম এটা একটা জাস্ট একটা মডেল, সো ইট ইজ এ সিম্পলিস্টিক অ্যাপ্রোচ, আর বাস্তবটা অ্যাজ ইউজুয়াল খুবই কঠিন। তো বেসিক্যালি ব্যান্ড স্ট্রাকচার বলতে বোঝায় এমন যে কোনো টু ডাইমেনশনাল একটা ফিগার ইন মোমেন্টাম স্পেস অর কে স্পেস, কে স্পেসে এনার্জিটা কেমন ভাবে বিহেভ করে, হাউ এনার্জি ভ্যারিজ অ্যাজ এ ফাংশন of k. So in principle it is ek diagram. ওকে, আচ্ছা একটা কথা বলতো, ক্রনিক পেনি মডেলেও তোরা ইকে ডায়াগ্রাম করেছিস, এই ইকে ডায়াগ্রামের ইটা কি আর কেটা কি, মানে কি এই ফিজিক্যাল কোয়ান্টিটি দুটো কি, মানে এটা তো এনার্জি আর এটা তো মোমেন্টাম। আমার প্রশ্নটা হচ্ছে যে কার, মানে কার এনার্জি এবং মোমেন্টাম, আমরা যে ইকে ডায়াগ্রাম আঁকি, ইকে ডায়াগ্রাম কিন্তু একটা খুব ফান্ডামেন্টাল জিনিস, মেটেরিয়াল প্রপার্টি স্টাডি করার শুরুটাই গোড়ার কথাই হচ্ছে ইকে ডায়াগ্রাম, এবং এই ইকে ডায়াগ্রামই ওই ডেনসিটি ফাংশনাল থিওরি দিয়ে যে থিওরিটিক্যাল ক্যালকুলেশন গুলো লোকে করে, তো ডেনসিটি ফাংশনাল থিওরি বা সংক্ষেপে ডিএফটি, ডিএফটি ক্যালকুলেশন দিয়ে ইকে ডায়াগ্রাম প্লট করা, এটা একটা মানে খুব ফান্ডামেন্টাল সর্ট অফ আর কি অ্যাপ্রোচ টু স্টাডি এনি মেটেরিয়াল। যাকে আমার কোশ্চেন হচ্ছে যে ইকে ডায়াগ্রাম ক্রনিক পেনির সময়ও ইকে ডায়াগ্রাম প্লট করেছিস, তো এনার্জি আর মোমেন্টাম তো ই আর কে, তো এটা কার এনার্জি এবং কার মোমেন্টাম, এটা আমার প্রশ্ন। যে কোনো ক্রিস্টালের ক্ষেত্রে আমরা প্লট করি, ফর এনি ক্রিস্টাল, সো কার এনার্জি কার মোমেন্টাম প্লট করি। সেমিকন্ডাক্টর বল বল। মানে ওটা তো সেমিকন্ডাক্টর মেটালের ক্ষেত্রেই তো ডায়াগ্রামটা। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু এনার্জিটা কার এনার্জি এটা কোশ্চেন, ঠিকই বলেছিস, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে করি, মেটালের ক্ষেত্রে করি, কিন্তু এনার্জিটা কার এনার্জি আর মোমেন্টামটাই বা কার মোমেন্টাম, বা কেটা কার কে, সবসময় ঠিক মোমেন্টাম, হ্যাঁ মোমেন্টামই অবশ্যই, কেটা ওয়েভ ভেক্টর, কিন্তু কার, কার দ্য অ্যান্সার ইজ ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রনই তো যাতায়াতটা করে, যা কিছু হচ্ছে সব ইলেকট্রনেরই হচ্ছে, ইলেকট্রন আর সেমিকন্ডাক্টর হলে সেখানে অবশ্যই হোল, মানে এরা হচ্ছে চার্জ ক্যারিয়ার্স, ওকে। তো অবশ্যই কেটা হচ্ছে, কে ইজ আ লেভেল অফ আ স্টেট, ঠিক আছে, মানে দেখ ইলেকট্রন হোক বা হোলই হোক, এরা হচ্ছে রেসপন্সিবল ফর ইলেকট্রিক্যাল ট্রান্সপোর্ট প্রপার্টিস, এবং এরা স্ট্রংলি কোয়ান্টাম পার্টিকেলস, অবশ্যই এদের ক্ষেত্রে তো ক্লাসিক্যাল ফিজিক্স একেবারেই খাটে না, স্ট্রংলি কোয়ান্টাম পার্টিকেলস
তাহলে এদেরকে যে ওয়েভ ফাংশন দিয়ে আমি ডেসক্রাইব করব, সেই ওয়েভ ফাংশনের যে কে, ঠিক আছে? অর্থাৎ ওয়েভ ফাংশনটা একটা স্টেট অবশ্যই, কারণ ও এই স্টেটে আছে, ওয়েভ ফাংশনটা ও কোন স্টেটে আছে সেই স্টেটটাকেই তো ডিফাইন করছে। একটা অবস্থা, সেটাকে ওয়েভ ফাংশন দিয়ে আমরা এক্সপ্রেস করি বা রিপ্রেজেন্ট করি, সেই ওয়েভ ফাংশন থেকেই তো সবকিছু অনেক রকম প্রপার্টি ক্যালকুলেট করা যায়। তো ওই স্টেটের একটা মানে লেভেল বা ইন্ডেক্স হচ্ছে কে। তাহলে যে কে এবং ই, এগুলো সব হচ্ছে ওই ইলেকট্রন বা হোলের এনার্জি বা কে। এবং এই যে ই আর কে রিলেশনটা আমাকে এই জন্যই জানতে হয়, কেননা ওর যে বিভিন্ন স্টেট, তাদের এনার্জির সঙ্গে সম্পর্কটা কি। কারণ আমরা বলি কি বলি কথাটা, আমরা কথাটা বলি এনার্জি স্টেট। তো একটা গিভেন এনার্জি রেঞ্জে কতগুলো এরকম সাই থাকতে পারে। একটা সাই মানেই তো মানে সেটা তো ইলেকট্রনের একটা স্টেট, মানে ইলেকট্রনটা ওই কে নিয়ে বা ওই মোমেন্টাম নিয়ে থাকতে পারে। বুঝেছিস? তো বিভিন্ন এনার্জি স্টেট বলতে বেসিক্যালি ওয়েভ ফাংশনই বোঝায়, যে বিভিন্ন এনার্জিতে কতগুলো কতগুলো ওয়েভ ফাংশন থাকতে পারে। তো সেটারই একটা প্লট। ফলে আমাকে যদি ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রপার্টি স্টাডি করতে হয়, তাহলে ইলেকট্রনের এনার্জি ডিস্ট্রিবিউশনটা আমাকে অতি অবশ্যই জানতে হবে। কোন এনার্জিতে কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেইটা আমাকে জানতে হবে। সো অল উই নিড টু নো ইজ দ্য এনার্জি ডিস্ট্রিবিউশন অফ দ্য ইলেকট্রনস বা দ্য চার্জ ক্যারিয়ার্স। এইটা জানা থাকলেই আমি তখন ওটা বলতে পারবো যে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, ইলেকট্রনগুলো ছোটাছুটি করলো, কিভাবে যাবে, কোথা থেকে কোথায় যাবে, এগুলো আমরা তখন বলতে পারবো। তাহলে ট্রান্সপোর্ট প্রপার্টি স্টাডি করতে গেলে এনার্জি ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রনস বা সংক্ষেপে কোন এনার্জিতে কতগুলো, মানে কোন তলায় কতগুলো ঘর আমি বানিয়েছি একটা ফ্ল্যাটের, সেইটা আমাকে জানতে হবে। সো দিস ইজ ওয়াই ব্যান্ড স্ট্রাকচার ইজ সো ইম্পর্টেন্ট। এবং ক্রনিক পেনির সময় তো একটা এরম দেখেছিলি, মানে পুরোপুরি ফ্রি ইলেকট্রন হলে তো সেটা প্যারাবোলিক, ই এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই 2। আর ক্রনিক পেনির সময় তোরা দেখেছিলি যে না, ইট ইজ ব্রোকেন, রাইট? কেননা এটা পুরোপুরি ফ্রি তো নয়, এরকম টাইপ, এরকম টাইপ। ওকে, কিন্তু ইন রিয়েলিটি, কারণ অ্যাকচুয়ালি তো অ্যাটমের ক্ষেত্রে অনেক গল্প থাকে, তার এস অরবাইটাল থাকে, তার পি অরবাইটাল থাকে, ডি অরবাইটাল থাকে। এবং যে কোনো কোনো মেটেরিয়ালই কখনো মোটেই ওয়ান ডাইমেনশনাল, সরি ভুল বলছি, ন্যানো মেটেরিয়ালস এর ক্ষেত্রে অবশ্য হয়, কিন্তু থ্রি ডাইমেনশনাল মেটেরিয়ালের ক্ষেত্রে তো কখনোই এরকম হয় না। ঠিক আছে, এবার সেটাকে যখন ন্যানো মেটেরিয়ালস এ নিয়ে আসবো, তাহলেও তো আমাকে সেটার এস পি ডি এইগুলো সবগুলোকে আমাকে কনসিডার করতে হবে। ঠিক আছে, তো ইন জেনারেল মানে কতটা খারাপ দেখতে হতে পারে ব্যান্ড স্ট্রাকচার অফ সিলিকন, দিস ইজ ইট। ঠিক আছে, সো টু ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ এনার্জি ভার্সাস মোমেন্টাম বা এনার্জি ভার্সাস কে, কত রকম ইয়ে আছে দেখ। এবার ব্লু দিয়ে যেটাকে বলছে সেটা হচ্ছে হাইয়েস্ট occupied portion of valence band, আর রেড দিয়ে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে lowest unoccupied portion of conduction band। ঠিক আছে, তো এটা জাস্ট একটা উদাহরণ যে ব্যাপারটা কেমন দেখতে হয়। এবং এই ধরনের ক্যালকুলেশনগুলো এই ডেন্সিটি ফাংশনাল থিওরি দিয়ে করা যায়। এবং এখান থেকেই সমস্ত ট্রান্সপোর্ট প্রপার্টি কোথায় কি হবে, এখান থেকে আমি যদি ইলেকট্রনকে ধাক্কা মারি তাহলে ও কোথায় গিয়ে উঠবে, কি অ্যাবজর্পশন হবে, এখানে থাকলে কি হতো,
এখানে থাকলে কি হতো, এগুলো সমস্ত কিছুই একটা প্রপার ইকে ডায়াগ্রাম অ্যানালিসিস করে বোঝা যায়। ঠিক আছে, এবং এই ধরনের ডায়াগ্রামকে বলে স্প্যাগেটি ডায়াগ্রাম। স্প্যাগেটি মানে হচ্ছে কোনো একটা ইয়েতে, মানে বেসিক্যালি এখানে যে ইকে ডায়াগ্রামটা দেখানো হচ্ছে, এখানে তো কিছু ডিসক্রিট পয়েন্টস, মানে ধর এনার্জি অ্যাজ এ ফাংশন অফ কে, তো কিছু ডিসক্রিট হয়তো ক্যালকুলেট করে করে আমি কিছু ডিসক্রিট পয়েন্টস পাবো, তারপর সেটাকে আমি একটা কন্টিনিউয়াস লাইন দিয়ে এক্সপ্রেস করবো। তো এনি কন্টিনিউয়াস লাইন ডায়াগ্রাম লাইক দিস, এটা অবশ্য অন্য সিচুয়েশনে অ্যাপ্লাই করা হয়েছে, অনেক ফিল্ডেই এটা অ্যাপ্লাই করা হয়। তো এনি কন্টিনিউয়াস লাইন ডায়াগ্রাম ইজ কল্ড স্প্যাগেটি ডায়াগ্রাম। ঠিক আছে, আচ্ছা এবার এরকম ব্যান্ড স্ট্রাকচার আমরা কিভাবে মানে আসে, এই গল্পটা কিরকম? ব্যান্ড স্ট্রাকচার of one dimensional chain versus band structure of two dimensional chain। জাস্ট আমি ডাইমেনশনকে বাড়াবো, একটা বাড়াবো, তাতেই কত চেঞ্জ হয় দেখবি। মানে এমনি তোদের মনে হতে পারে যে ক্রনিক পেনিতে এত ভালো দেখতে ছিল, আর ইন রিয়েলিটি ম্যাডাম বলছেন যে এইরকম, এইটা মানে এতটা এরকম কেন, বা হাউ ডাজ দ্য অরবিটালস ম্যাটার। জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দেবো, ডিটেল ম্যাথমেটিক্সটা পরের দিন করাবো। প্রথমে আমি এস অরবিটালের কথা ভাবি। ঠিক আছে, এস অরবিটাল কি হয়, স্ফেরিক্যাল ইন শেপ, রাইট? আচ্ছা আচ্ছা, এস অরবিটাল ইন 1D, তার মানে জাস্ট পাশাপাশি এরকম। এস অরবিটাল ইন 2D, ডাইমেনশন বাড়ালাম কিন্তু এস অরবিটালই রেখেছি। এই মানে এটা হচ্ছে বিভিন্ন সেপারেট অ্যাটম, আমি সিঙ্গেল অ্যাটমই বলছি, মানে সিঙ্গেল অ্যাটম এরকম 1s অরবিটালে আছে, সরি মানে এস অরবিটালে আছে, এরকম আছে আর এরকম আছে। আচ্ছা এবার এদের এদের যে ই কে, এনার্জি ভার্সাস কে, এটা কিসের উপর ডিপেন্ড করবে? মানে কেটা তো বেসিক্যালি ওয়েভ ভেক্টর, তো কিরকম কে অ্যালাউড বা কিরকম ব্যাপারটা, এটা পুরোটাই তো ডিসাইডেড হয় বাই সার্টেন বাউন্ডারি কন্ডিশনস। মানে সেটা দিয়েই তো ডিসাইডেড হয় যে আমার কোন কোন ওয়েভ ভেক্টর অ্যালাউড। বাউন্ডারি কন্ডিশনের জন্যই তো কিছু ওয়েভ ভেক্টর অ্যালাউড হয় এবং কিছু ওয়েভ ভেক্টর অ্যালাউড হয় না। তো একটা বাউন্ডারি কন্ডিশনের ব্যাপার আছে, অ্যালাউড ওয়েভ ভেক্টরের ব্যাপার আছে, এবং ওয়েভ প্রোপাগেশনের একটা ব্যাপার আছে, মানে ইলেকট্রনটা যে প্রোপাগেট করবে থ্রু দ্য মেটেরিয়াল, যেটাকে আমি ট্রান্সপোর্ট প্রপার্টি বলছি, তার প্রোপাগেশনের একটা গল্প আছে। তো বিভিন্ন রকম ওয়েভ ভেক্টর, বিভিন্ন রকম ওয়েভ লেংথ, এবং বিভিন্ন রকম ভাবে তারা মানে ইলেকট্রনগুলো প্রোপাগেট করবে। ঠিক আছে, সে করুক। এবার ডিফারেন্ট কে, তাহলে এবার ফর ডিফারেন্ট অ্যালাউড ওয়েভ ভেক্টরস, এদের এই ওয়েভ ফাংশনগুলোর মানে অরবিটালগুলোর একটা ওভারল্যাপ থাকবে, সেই ওভারল্যাপের একটা স্ট্রেংথ আছে। তাহলে ইলেকট্রনগুলো এদের মধ্যে দিয়ে ট্রাভেল করবে, এবং ইলেকট্রনের যে ট্রাভেল মানে ইলেকট্রনগুলো যে পাস করবে একটা এরকম ভাবে, যে একটা ধর ফ্লো করবে, যাতায়াত করবে, সেটাই তো ওয়েভ ভেক্টর বা ওয়েভ প্রোপাগেশন। তো সেটা যে করবে সেটা কিসের মাধ্যমে করবে? নিশ্চয়ই এই ওয়েভ ফাংশনগুলোর একটা ওভারল্যাপ থাকবে, মানে এরকম উড়ে উড়ে তো যাবে না, সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস যে উড়ে উড়ে যাবে না। সো দেয়ার মাস্ট বি সার্টেন ওভারল্যাপ অফ ওয়েভ ফাংশন। এই ওভারল্যাপটা যত ভালো বা যত স্টেবল তত যাতায়াত সহজ, এবং যত আনস্টেবল বা যত বন্ডিংটা খারাপ তত মানে যাতায়াত করাটা কঠিন। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ফিজিক্স।
এইবার এটা 1 ডাইমেনশনে s অরবিটালের ওভারল্যাপ, 2 ডাইমেনশনে s অরবিটালের ওভারল্যাপ, এই ডিরেকশনে যেমন হবে এই ডিরেকশনেও তেমন, মানে বেসিক্যালি কোনো পার্থক্য নেই। তো 1D র সঙ্গে 2D অবশ্যই এদিকে আরেকটা ডাইমেনশন অ্যাড হয়েছে, তার জন্য যেটুকু চেঞ্জ, আদারওয়াইজ কোনো ফান্ডামেন্টাল ডিফারেন্স নেই। কিন্তু আমি যদি ভাবি পি অরবিটালের কথা, পি অরবিটাল ইন 1D আর পি অরবিটাল ইন 2D, নাও সি হোয়াট হ্যাপেন্স। এই হচ্ছে আমার পি অরবিটালস, 2 ডাইমেনশনাল। ধরা যাক এরা এইভাবে আছে, এইভাবে অ্যারেঞ্জড। নাও যদি এই ডিরেকশনে এদের ওভারল্যাপ কনসিডার করি আর এই ডিরেকশনে যদি ওদের ওভারল্যাপ কনসিডার করি, কেমিস্ট্রি পড়েছিস ফার্স্ট ইয়ারে যদিও, পি অরবিটালের ওভারল্যাপ স্ট্রংলি ডিপেন্ডেন্ট অন কোন ডিরেকশনে ওভারল্যাপটা হচ্ছে। যদি মুখোমুখি ওভারল্যাপ হয় দেন ইট ইজ সিগমা বন্ডিং, যদি পাশাপাশি ওভারল্যাপ হয় দেন ইট ইজ পাই বন্ডিং। পাই বন্ডিং এর মধ্যেও গল্প আছে। পি অরবিটালের এরকম পোলারাইজেশন থাকে, প্লাস অ্যান্ড মাইনাস, মানে ইন ফেজ অর আউট অফ ফেজ। ওকে, এখানে যখন বন্ডিংটা হচ্ছে তখন এটা একই ফেজে, ওয়েভ ফাংশনের ফেজটা বলছি, একই ফেজে সিগমা বন্ডিং অরবিটাল, দিস ইজ মোর স্টেবল। এখানে যখন বন্ডিং হচ্ছে এইভাবেও হতে পারে, এইভাবে বন্ডিং হওয়া মানে কিন্তু আউট অফ ফেজ, এইভাবে বন্ডিং হওয়া মানে ইন ফেজ, হোয়াট এভার, কিন্তু পাশাপাশি বন্ডিং, তাই এটা পাই বন্ডিং। পাই বন্ডিং এর মধ্যেও এটা আবার আউট অফ ফেজে বন্ডিং হচ্ছে বলে বা আউট অফ ফেজে ওভারল্যাপ হচ্ছে বলে এর এনার্জিটা হায়ার, এটা কিন্তু এনার্জেটিক্যালি মোর স্টেবল। মানে এই দুটোর মধ্যে সব থেকে বেশি স্টেবল সিগমা বন্ডিং। তাহলে বুঝতে পারছিস? এবার এখানে দেখি, এখানে যে পাশাপাশি বন্ডিংটা হচ্ছে সেটা কিন্তু ইন ফেজ হচ্ছে, অর্থাৎ নিচেরটা হচ্ছে, তার মানে পাই পি। যাই হোক, কিন্তু পয়েন্ট হলো যে একটা ডিরেকশনে স্টেবল সিগমা বন্ডিং, অন্য ডিরেকশনে কিন্তু আনস্টেবল পাই বন্ডিং। তাহলে 2 ডাইমেনশনের ক্ষেত্রে আমি কি দেখতে পেলাম? ডিরেকশন ডিপেন্ডেন্ট। একটা ডিরেকশনে অর্থাৎ এক্স ডাইরেকশনে ধরা যাক কে এক্স, আর অন্য ডিরেকশনে যখন ওয়েভ প্রপাগেট করছে তখন কে ওয়াই, কে এক্স এর দিকে ট্রান্সপোর্ট যেমন হবে কে ওয়াই বা ওয়াই ডিরেকশনে কিন্তু ট্রান্সপোর্ট তার থেকে আলাদা হবে, অর্থাৎ ই কে ডায়াগ্রাম এই আমাদের ঘেটে গেল। তো ক্রনিক পেনি 1 ডাইমেনশনাল ছিল তো, আর সিঙ্গেল টাইপ অফ অ্যাটম ছিল, তাই ওটা এত ভালো দেখতে ছিল। যেই এইরকম হয়ে যাবে তখনই ব্যাপারটা একদম ঘেটে ঘ, এবং 3 ডাইমেনশনে ব্রিলুয়া জোন দেখতে হয়ে যাবে এরকম। কে স্পেস, কে স্পেসের ইউনিট সেল ইজ ব্রিলুয়া জোন। ওকে, তো পুরোটাই কে স্পেসের গল্প। মেটেরিয়াল প্রপার্টি স্টাডি ইজ নাথিং বাট স্টাডি অ্যাবাউট দ্য কে স্পেস। ঠিক আছে, পরের দিন 1 ডাইমেনশনের একটা ছোট ম্যাথমেটিক্স করব। ম্যাথমেটিক্স খুব বেশি নেই আমি দেখতে পাচ্ছি, যাই হোক যেটুকু ছোট ছোট আছে সেটাই করব, খুব ইনডেপথ এখন অব্দি আমি দেখতে পাচ্ছি না। তো পরের ক্লাসে আমরা এই 1D 2D এদের এই ইকে ডায়াগ্রাম এই ব্যাপারটা আমরা স্টাডি করব, ঠিক আছে?